দেশে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের হিট অ্যালার্ট চলার মধ্যে আজ থেকে খুলেছে দেশের প্রাথমিক মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে ক্লাসে উপস্থিতির সংখ্যা কিছুটা কম। তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থী স্কুলে এসে অসুস্থ হওয়ার আশঙ্কা অভিভাবকদের। প্রচণ্ড গরম নিয়ে চিন্তিত শিক্ষার্থীরাও। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস চালুর ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাসের সময় কমিয়ে সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত করা হয়েছে। বন্ধ প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। আর দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খুললেও দেশের অনেক সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলছে অনলাইনে। এই গরমের মধ্যে আমরা মর্নিং এ তারা এসে আমরা ঠিকই কমফোর্টেবল ফিল করছি, কিন্তু যারা দেশে তারা আমার মনে হচ্ছে যে তাদের জন্য স্কুল করাটা একটু কষ্টদায়ক হবে। পড়াশোনা তো আমরা বাসায় ঠিকই করছি, কারণ গরম হোক আর যাই হোক পড়াশোনা তো চালাতেই হবে। আমার মনে হয় যে একটু গরম কমলে খোলা উচিত ছিল, কারণ এখন অনেকেই আসবে না। হাফ টাইম দিলে ভালো হতো, মানে ফুল টাইম তো থাকা 2টা পর্যন্ত কলেজ, তখন তো আরো বেশি গরম পড়ে। যেটা করা উচিত স্কুলে ওই যে অ্যাসেম্বলি এটা করা উচিত না। দুপুরের যে ক্লাসগুলো আছে ডে শিফটের, ওই ক্লাসগুলো সবাই যদি মর্নিং শিফটিতে করে তাহলে আরো ভালো হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানী আগারগাঁও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, চলমান দাবদাহের মধ্যে দিয়ে স্কুল খোলার পর শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর এই বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিক্রিয়া কি? কারণ তীব্র দাবদাহ চলছে কিন্তু আমি যেটি ফিল করছি আমাকে এখন প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস কিন্তু চলছে দাবদাহ, কিন্তু এর মধ্যে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে এবং দুটো শিফটে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। একটি হলো মর্নিং শিফট অর্থাৎ এবং ডে শিফট। মর্নিং শিফটে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এবং ডে শিফটে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত খোলা রাখা হয়েছে এবং যেটি এক শিফটে হচ্ছে সেখানে কিন্তু 8টা থেকে 11টা। তবে এই খোলা রাখা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আতঙ্ক দেখেছি, কারণ রাজধানীর বিভিন্ন স্কুল আমরা যে ঘুরে যেতে দেখেছি তারা। ধন্যবাদ। এদিকে সারা দেশে নতুন করে 3 দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। সকালে অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। বলেন, চলতি মাসে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই বৃষ্টিরও। তবে মে মাসের প্রথম সপ্তাহে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান হাফিজুর রহমান। বলেন, কালবৈশাখী ঝড়ও হতে পারে কোথাও কোথাও। আমরা বিভিন্ন সময় কিন্তু তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি এবং এতে আমরা আজকে সকাল 9:30টায় আবার 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে সামনের মাসের প্রথম দিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তাপপ্রবাহের যে তীব্রতা সেটা কিছুটা কমার, এখন তাপমাত্রা বা তাপপ্রবাহ পুরোপুরি চলে যাবে এটা বলার সুযোগ নেই। তো তাপপ্রবাহের যে তীব্রতাটা আছে এখন করে এটা কমে আসবে। দর্শক, রাজধানীর খামারবাড়িতে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, চলমান এই দাবদাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে নতুন করে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? সাথী যেটি আবহাওয়া অফিসের যেই আবহাওয়াবিদ হাফিজুর রহমান তিনি বলছিলেন যে আবারও সকাল 9:30টায় তারা 72 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছেন, যেটি এই চলতি মাসের শুরু থেকেই শুরু হয়েছে। 1 এপ্রিল প্রথমবারের মতো তারা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিলেন, যেটি ঈদের 2-1 দিন আগ পর্যন্ত চলছিল এবং ঈদের 2-1টি দিন শুধু তাপপ্রবাহের সতর্কতা জারি করেনি, কিন্তু যে তাপমাত্রা ছিল তাতে সেই সময়টা আসলে তাপপ্রবাহের আওতায় বলা যায়। আবার 13 তারিখ থেকে সেই সতর্কতা তারা জারি শুরু করেছেন এবং
আজ অবধি জারি করলেন এবং এই 3 দিন এটি চলবে। তাপপ্রবাহ সতর্কতা জারি যেটি বলা হয় সেটি হচ্ছে যে তাপপ্রবাহের যে বিষয়টি সেটি 4টি ভাগে বিভক্ত। 36 ডিগ্রি থেকে 37.9 ডিগ্রি যখন হয় সেটিকে বলা হয় মৃদু তাপপ্রবাহ, আর যখন 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখন সেটিকে বলা হয় তীব্র তাপপ্রবাহ, আর যদি 42 কিংবা তার উপরে উঠে যায় তখন সেটি হয় অতি তীব্র তাপপ্রবাহ। তো সাধারণত যখন তীব্র তাপপ্রবাহ হয় তখন থেকেই আবহাওয়া অফিস তাপপ্রবাহের সতর্কতা জারি করেন, কিন্তু তাপপ্রবাহের যে ওয়েভটি সেটি হচ্ছে মূলত 36 ডিগ্রি যখন সেলসিয়াস হয়ে যায় তখন থেকে তাপপ্রবাহ বলা হয়। তো এই অবস্থা চলতে থাকবে, এই মাসের শেষ অবধি চলতে থাকবে কিংবা আগামী মাসের 1 কিংবা 2 তারিখ পর্যন্ত চলতে থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে, এবং তারপরে দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ের। তখনই আসলে মানুষের জীবনে কিছুটা স্বস্তি আসবে যদি সেই কাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত বৃষ্টি আসে। সাথী, ধন্যবাদ আপনাকে। এদিকে অতি তীব্র তাপদাহে চলছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠছে এখানকার জনপদ। বাতাসে আর্দ্রতা পরিমাণ বেশি থাকা অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। চলমান দাবদাহের সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা। এদিকে আগামী 3 দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মেহেরপুরের তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের ফসল। বোরো ধান, আম, কাঁঠাল, লিচু বাগান নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। তাপপ্রবাহ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, সেখানকার তাপমাত্রা নিয়ে স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে, আর এই তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে কি বলছে অভিভাবকরা? সাথী, গত 14 এপ্রিল রাজশাহীতে কিন্তু আমরা দেখেছি 0.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, যেটি আসলে বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এই বৃষ্টিপাত কিন্তু 1 মিলিমিটারও কম। এরপরই কিন্তু আমরা দেখেছি টানা 14 দিন রাজশাহীতে কোনো ধরনের বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়া বা কোনো ধরনের কিন্তু আমরা বৈশাখী ঝড় সেগুলো কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইনি। ফলে ক্রমান্বয়ে কিন্তু রাজশাহীর যে আবহাওয়া সেটি কিন্তু উত্তপ্তর দিকে যাচ্ছে, এবং সাধারণ মানুষও কিন্তু খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না, এবং যারা বের হচ্ছে তারা কিন্তু প্রয়োজনটা মিটিয়ে তারা কিন্তু আবার ঘরে ফিরে যাচ্ছে। এবং সব থেকে বিপাকে পড়েছে আমরা দেখেছি যে সাধারণ যারা রয়েছে খেটে খাওয়া মানুষ। এবং আজকেও কিন্তু আমরা যেটি রাজশাহী আবহাওয়া অফিসের সাথে কথা বলছি, এই মুহূর্তে কিন্তু রাজশাহীর যে তাপমাত্রা সেটি কিন্তু 40 ডিগ্রির ঘরে এখন অবস্থান করছে, এবং বাতাসের আর্দ্রতা মাত্র 26%। এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা দেখছি যে রাজশাহীতে কিন্তু 40 থেকে 42 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে, এবং 43 ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা কিন্তু বিরাজ করছে। এবং আপনি জানেন যে এরই মধ্যে সারা দেশে 3 দিনের যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এই হিট অ্যালার্টের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া আছে, এবং সকাল থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন এবং ক্লাস করেছেন। মূলত 8টা থেকে 11:30 পর্যন্ত এই ক্লাসগুলি আসলে চলছে, এবং অনেক স্কুলে কিন্তু আমরা দেখেছি 2 শিফটেও কিন্তু আসলে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এবং স্কুলের পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা হিসেবে নেওয়া হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে তাপদাহ থেকে বাঁচতে আল্লাহর দরবারে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মাদারীপুরের শিবচরের মানুষ। হাজী শরীয়ত উল্লাহ রহমতুল্লাহ আস্তানা বাহাদুরপুর ময়দানে অনুষ্ঠিত এই নামাজে বাহাদুরপুরে বর্তমান পীর মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান সহ অসংখ্য মুসল্লিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে অনাবৃষ্টি, খরা ও প্রচণ্ড তাপদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আকাঙ্ক্ষায় আল্লাহ পাকের উদ্দেশ্যে শেরপুরে বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় ও দোয়া করা হয়েছে। ঝগড়ারচর বাজার, লঙ্গরপাড়া হাই স্কুল মাঠ ও ঝিনাইগাতি সহ বিভিন্ন এলাকায় আদায় করা হয় এই নামাজ। তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। ভারতের 15টি রাজ্যে বিরাজ করছে তাপপ্রবাহ, আর 20টি জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতাও। এক প্রতিবেদনে এ তথ্য জানায় এএফপি। এদিকে তাপপ্রবাহের কারণে সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস কার্যক্রম স্থগিত রেখেছে ফিলিপাইন। দেশটির রাজধানীতে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। এবারে অন্যান্য প্রসঙ্গ।
পাকিস্তান বাংলাদেশে উন্নয়ন দেখতে পায় কিন্তু বিএনপি উন্নয়ন দেখতে পায় না, এতে তাদের লজ্জা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা এসেছেন বলেই হত্যা গুমের রাজনীতি দেশ থেকে চিরতরে শেষ হয়ে গেছে। উন্নয়ন আর অগ্রগতির রাজনীতি চলছে শেখ হাসিনার নেতৃত্বে। এছাড়া জাতীয় পার্টি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে কোনো বিদেশি চাপ অনুভব করেনি সরকার। জাতীয় পার্টি কেন নির্বাচনে অংশগ্রহণ করছে তা তারা ভালোই বলতে পারবেন বলে জানান তিনি। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। দেশে ১৯টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বিভিন্ন পদে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে ১৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ২টি পৌরসভায় মেয়র ও ২টি জেলা পরিষদে কাউন্সিলর এবং ৬৫টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হচ্ছে। আর ৭টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর পদে। সুষ্ঠু নির্বাচনে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্র থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা একটু আমাদের সামনে তুলে ধরবেন? সাথে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে দীর্ঘ ১৩ বছর পর লক্ষ্মীপুরের ৫টি ইউনিয়নে আজকে যে ভোট গ্রহণ সেটি অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। আমি এখন আছি লক্ষ্মীপুর যে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহর কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এছাড়াও আমি সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে যেমনটি চিত্র দেখেছি যে দীর্ঘ ১৩ বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হয়, ভোটারদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে তারা অংশগ্রহণ করছে। প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু আমি যেটি খেয়াল করেছি যে পুরুষ ভোটারদের চাইতে নারী ভোটারদের যে উপস্থিতি সেটি বেশি লক্ষ্য করা গেছে। তবে সকালে ভোটারদের উপস্থিতি বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তীব্র তাপদাহের কারণে ভোটারদের উপস্থিতি এখন এই মুহূর্তে একেবারেই কম লক্ষ্য করা গেছে। এই ৫টি ইউনিয়নে মোট চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৮ জন, মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২৫ জন, সংরক্ষিত মহিলা আসন প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন এবং এই ৪৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ১,২২,৯২৮ জন। এবং নির্বাচনকে কিন্তু সুষ্ঠু করতে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সাথে ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ ৪ দফা দাবিতে চট্টগ্রামের ৫ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট করেছেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। গতকাল শনিবার পরিষদের সভায় ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুসা বলেন, চুয়েটে ২ ছাত্রের মৃত্যুর পর বিষয়টি সমাধান হলেও তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সম্পদ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা দাবি করেন তিনি। এদিকে ধর্মঘট বাতিল করে পরিবহন খাতে স্বেচ্ছাচারিতা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জানাবো খেলার খবর। ক্রিকেট ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৪টায়। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে বেশ সিরিয়াসলি নিয়েছে ভারত দল। অন্যদিকে ঘরের মাঠে বিশ্বকাপের আগে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়ে কিছুটা ব্যাকফুটে নিগার সুলতানার দল। ম্যাচের আগে গণমাধ্যমকে জানিয়েছেন অতীতের ভুল ত্রুটি শুধরে দারুণ এক সিরিজ উপহার দিতে চায় বাংলাদেশের মেয়েরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ ১:২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।